প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ বলছি, মানে আমি আসলে সেলিমের ব্যাপারে কথা বলতে চাচ্ছি খালু। শোনো, জেনি খালার নামে ওই গোল্ড স্মাগলিং এর একটা অভিযোগ উঠেছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের বাড়ির মান সম্মান কোথায় যাবে? কেমনটা লাগে বলো তো? কি বলছেন আপা? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যায় না, তবে দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। একটা নাচনি পোকা যায় ঘুর ঘুর ডুলুং নদীর জলে, একটা মরা গাছে ফুল ফুটেছে, একটা মরা গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙরির কোলে রে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। রাত 9:30 থাকছে মুস্তাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। হালিম কমিশনার বের হয়েছে, তোমাকে কিছু বলেনি? না, কিছু বলে নাই, কিন্তু তারপরে ওরা বিশ্বাস নেই। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সাবধানে থাকতে হইব। আচ্ছা, তুমি টেনশন নিও না। উপরের মহলে আমার শেল্টার ব্যাপারে কথা হয়েছে। হালিম কমিশনার আমার কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? আমার না খালি কেমন জানি লাগে, বুঝছো? একটা বড় ফাঁকা থেকে পাচ্ছি তো, মানে ঠিক বুঝে দিতে পারবো না। চলো ভিতরে যাই আমরা, চলো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা আনোয়ার শাহী। শুভ দুপুর। শুভ। কেমন আছেন? এই বেশ ভালো আছি। বাহ, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। একটু জানতে চাইবো যে এখন তো আসলে অভিনয়টা নিয়ে একটু বেশি ব্যস্ত, ডাবিং এর কাজটা করা হচ্ছে না, এটা কি ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ, কিছুটা ইচ্ছাকৃতভাবেই। কারণ একটা লম্বা সময় আমি ডাবিং করেছি, প্রায় 94-5 থেকে শুরু করে এই ধরেন এই বছরের শুরুর দিক পর্যন্তই ডাবিং ছিল আমার। তো অভিনয়টা বাড়ালাম এই জন্য যে স্ক্রিনে তো আগে ছিলাম, কিন্তু ডাবিংয়ের ভালোবাসাতে এটাকে কমিয়ে দিয়েছিলাম। এখন চিন্তা করলাম যে একে ভালোবাসলে বোধহয় মানুষ আমাকে একটু দেখবে। এই আর শারীরিক একটা ফোর্স থাকে মানুষের সব কিছুর, আর ভয়েসের জন্য একটা আলাদা ফোর্স লাগে, ভয়েসটা থ্রো করতে হয়। সেই থ্রোয়িংটা আমাদের একটু দুর্বল হয়েছে। আচ্ছা, তো অভিনয়ের কোন কোন প্ল্যাটফর্মগুলো নিয়ে এখন বেশি ব্যস্ত? মানে টিভি নাটক নিয়ে বেশি কাজ করা হচ্ছে নাকি ওটিটি? এখন তো আমরা ইউটিউব কন্টেন্টগুলোও দেখতে পাচ্ছি, কোনটা নিয়ে বেশি ব্যস্ত আছেন? কন্টেন্ট আমি বলতে রাজি না, আমরা নাটক করি, সেটা ইউটিউবে যাক বা টিভি চ্যানেলে যাক, আমি বেশি নাটকই করছি। আচ্ছা, আর ওটিটির কাজও করছি বেশ ভালোই।
মোটামুটি চলছে ইনশাল্লাহ। ওটিটিতে কাজ আমার দিদিকে আমার আছে কাজ, মানে সবকিছু মিলে অভিনয়টা নিয়ে বেশি অভিনয়টা ব্যস্ত। নিয়ে বেশি ব্যস্ত। আচ্ছা, সাধারণত এখন যেটা হয় যে কোনো একটি চরিত্র যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে সেই চরিত্রের জন্য বেশি ডাক আসে। তো আপনার ক্ষেত্রে কি এমনটা হয়েছে, বা সেক্ষেত্রে নিজের ভিন্নতাটা কিভাবে আপনি আসলে প্রকাশ করেন অভিনয় দিয়ে? ওইটা হচ্ছে যে একটা সময় থাকে যে সময়টাতে এই আগ্রাসনে পড়তে হয়। এটা একটা আগ্রাসন বলি, যে একটা আর্টিস্টকে ইচ্ছার বিরুদ্ধে টাইপ করে দেওয়া। জি। তো সেটা যখন একটা ছেলে পুলিশে ভালো করেছে তখন ওকে একটা পর্যায়ে নিজের পোশাক বানাতে হয়, এরকম হয়। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা সবসময় একটা ডাইমেনশনাল ক্যারেক্টার করার চেষ্টা করেছি এবং সুযোগ পেয়েছি। আচ্ছা। আর এখন যেটা হয়েছে যে গ্রে হেয়ার, সো কমন বাবা, হিরোর বা হিরোইনের বাবা, অথবা যদি ক্যারেক্টারের বাবা মা না থাকে সেক্ষেত্রে অফিসের বস আচ্ছা। বা এরকম টাইপ আর কি। তো সেক্ষেত্রে এখন আর আমাদের টাইপ করার কোনো স্কোপ নাই, বাবা তো বাবাই। মানে চরিত্রে ভিন্নতা নিয়ে আসার সুযোগটা এখন অনেকটা কমে গেছে। সুযোগটা আমরা পেয়ে গেছি, বিকজ কখনো রাগান্বিত বাবা, কখনো খুবই একটা স্নেহভাজন বাবা, কখনো বা ধরেন মাঝামাঝি থাকে না এরকম, যে ধরি মাছ না ছুঁই পানি, এরকম বাবা। এখন মোটামুটি কখনো ভিলেন চরিত্রে কাজ করতে ইচ্ছে হয়নি, বা এরকম কোনো সুযোগ কখনো আসেনি? আমার তো সুযোগ শুরুতেই হয়েছে। আমি বাংলাদেশ চলচ্চিত্রে আমি 94-এ ঢুকেছি, 3 থেকে আসা যাওয়া, 4 থেকে কাজ করেছি, 5-এ অপরাধ জগতের রাজা নামে একটি ছবি হয়েছিল, যেটি প্রয়াত আজমল হুদা মিঠু আমার ফিল্মের যিনি জনক বলতে পারেন। তো সেই ছবিটি প্রথম আমি এমপির ছেলে বেয়াদব চরিত্রে কাজ করেছিলাম। আচ্ছা। চরম বেয়াদব, যে এরকম হয়েছিল সেন্সর বোর্ডে সুভাষ দত্ত দাদা দেখে বলেছিলেন যে মিঠু ভাই ছেলেটা এডিক্টেড ছেলে নিয়ে আপনি কাজ করলেন কিভাবে। মানে এতটা বিশ্বাসযোগ্যতা পেয়েছিল চরিত্রটি। এবং আমার যে ক্যারেক্টারে ছিলেন অমল বোস, আমার বাবা এমপি সাহেব, উনি বলছেন যে, আমি বলছি বাবা, তো বলছে বাবা বলিস না, তুই বাবা বললে মনে হয় কে যেন পান খেয়ে আমার মুখে ছ্যাপ মারছে। মানে এত জঘন্য একটা ক্যারেক্টার। আচ্ছা, যে মিঠু ভাইয়ের কথা বলছিলেন, মিঠু ভাইয়ের হাত ধরে তো আপনার ডাবিং এ আসা, সেটা কিভাবে আসলে হয়েছিল? আপনি তো রাজশাহীতে ছিলেন এবং সেখানে মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলেন, মানে কিভাবে আসলে ডাবিং এ আসা? ধরেন থিয়েটার করা এবং কর্মের প্রয়োজন, দুটো মিলেই মফস্বল থেকে ঢাকায় আসে মানুষ একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটাই আমার ছিল যে মূলত অভিনয় করা। আচ্ছা। আমার কর্ম কি হবে আমি জানি না, আমার মূলত আশাটাই হচ্ছে অভিনয়ের জন্য। তো সেই সুযোগটা যখন আমার এলো, আজমল হুদা মিঠু সাহেবের 2 ছেলে হিরো হয়েছিল ওই ছবিতে, তো তাদের শিক্ষাগুরু হিসেবে ছিলাম আমি অভিনয়ের। তো মিঠু ভাই বললেন যে তুমি শুটিংয়ের সময় থাকতে হবে, তো তুমি এক কাজ করো, একটা ক্যারেক্টার করো, এমপি ছেলে যে ভিলেনটা ওটা তুমি করো। আচ্ছা। তো সেইভাবে আসা, সেই ক্যারেক্টার করে আমি তাকে খুশি করতে পেরেছিলাম এবং পরবর্তীতে জানতে পারলাম যে দর্শকও আমাকে ভালোবেসেছেন। আচ্ছা। আর ডাবিংটা ওই ছবিতেই মিঠু ভাই বললেন যে ডাবিং করতে হবে, তো তুমি ছোট ছেলের ভয়েসটা দাও, আচ্ছা, আর বড়টা কে দেবে তুমি ঠিক করে দাও। তার মানে ডাবিং আর অভিনয় দুটো একসাথে শুরু হলো। এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ওই একই ছবিতে কাজ করছি। বাহ, চমৎকার। একই সাথে জি, 3টা দিক আপনি দেখেছেন। একই ছবিতে আমার এই শিক্ষাগুলো। আপনার নাম তো ছিল আনোয়ার হোসেন, জি। সেখান থেকে কেন আনোয়ার শাহী হয়ে গেল? আমার প্রিয় দাদা আমার নাম রেখেছিলেন আনোয়ার হোসেন। তো আমি যখন ফিল্মে এলাম, তো একটা মঞ্চ কাজ করতে গেছিলাম নবাবগঞ্জে, কলাকুপা পান্ডুরা। সেখানে ওর অ্যানাউন্সমেন্টে বলেছে যে এবারে আসছেন চলচ্চিত্রে অভিনেতা আনোয়ার হোসেন। আচ্ছা। তো আমি মঞ্চে ওঠার পরে আমার অ্যাক্টিভিটিস, আমার যে কর্ম ছিল তাতে মানুষ খুশি হচ্ছে, বাট বারবার একটা শব্দ আসছে কানে, আনোয়ার হোসেন কো, আনোয়ার হোসেন কো। তো এইটা বলার পরে আমি বুঝলাম যে আমাকে নেয়নি মানুষ। আচ্ছা। আনোয়ার হোসেন তো একটাই নাম বাংলাদেশে, মুকুটিন সম্রাট আনোয়ার হোসেনের নামই আসবে। আচ্ছা। তো এছাড়া কারো নাম আনোয়ার হোসেন বললেই একটা নামই ভাসে, যার কারণে তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো বাঁচতে হবে, আমি তো এই জগতেই কাজ করব। তখন আমার বাড়ি রাজশাহী, আমি ভাবলাম যে ওই শাহী অংশটুকু লাগালে খারাপ লাগে কিনা,
আচ্ছা। দেখি যে না খুব একটা খারাপ লাগছে কিন্তু না। আপনার সার্টিফিকেটে কি আছে, আনোয়ার শাহী এখনো নাকি আনোয়ার মোহাম্মদ হোসেন? আনোয়ার হোসেন আছে, আচ্ছা। কিন্তু ওই আমাদের বিভিন্ন জায়গাতে মিডিয়া নেমের একটা হ্যাঁ, হ্যাঁ, ঘর প্রচলন আছে। সেখানে লিখে দিই আনোয়ার শাহী। বাহ, সেই থেকে আনোয়ার শাহী, জি। মানে আসল নামটা কিন্তু আস্তে আস্তে মিশে গিয়েছে এবং সেটা এখন আর সামনে হ্যাঁ, আসেও না এটা কখনো। প্রয়োজনও তো নাই। যেমন সার্টিফিকেট যদি আমি কোথাও সাবমিট না করি তাহলে এটার কোনো প্রয়োজন নাই। একমাত্র পাসপোর্টে প্রয়োজন আছে আর ব্যাংকের অ্যাকাউন্টে প্রয়োজন আছে। আচ্ছা, এই যে এতগুলো বছর অভিনয় করেছেন এবং দর্শকদের আসলে মন ছুঁয়েছে আপনার অভিনয়, তারা প্রশংসা করেছে, তারা আপনাকে গ্রহণ করেছে, এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা সবসময় মনে দাগ কাটে, যে কোথাও গিয়েছেন এবং সেখানে আপনার এই পরিচিতিটা দর্শকদের কাছে অনেক ভালো লাগা তৈরি করেছে, তারা আপনার প্রশংসা করেছে? অনেক সময় হয় না যে বেশি ভালো লাগা বিপদের কারণ বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তৈরি করে, হ্যাঁ। তো আমি একটা নাটক করেছিলাম, নাটকটার নাম হচ্ছে উড়াল পাখি। আচ্ছা। তো আমি তৌসিফের বাবা ছিলাম আর হিরোইন ছিলেন কেয়া পায়েল বোধে। তো তাদের মধ্যে একটা প্রেম ছিল। তা আমি খুব সরল বিশ্বাসে একটা ক্যারেক্টার করতাম, মধ্যবিত্ত ফ্যামিলির। তো ওই ফ্যামিলিতে যেটা হয়েছিল যে মেয়েটা যখন আমার ছেলের কাছে পালিয়ে আসে, তো আমি বললাম যে তোমার বাবার কাছে আমি নিয়ে যাই, এখন তোমার বাবার ইজ্জত আমার হাতে, আচ্ছা। আমি যা বলবো তাই শুনবে। হ্যাঁ, হ্যাঁ। তো বলছে না আমার বাবা শুনবে না, আমাকে আটকে দিবে। আমি বলছি অসম্ভব, আমার ছেলে সহ যাবো, চলো। গিয়ে যখন তার কাছে পৌঁছালাম আমাকে ঘাট ধাক্কা দিয়ে ছেলেকে আর আমাকে বিদায় করে দিল, মেয়েকে আটকে দিল। তারপরে আমার ছেলেটা মারা যায়। তো এই ঘটনাটার পরে আমি একদিন মানিকগঞ্জের সিংগাইয়ের একটা জায়গা আছে, সেখানে শুটিং করতে গেছি। তো 25-26 জন ছেলে ক্রিকেট খেলছে। আচ্ছা। তারা সব ক্রিকেট উইকেট নিয়ে দৌড়িয়ে আসছে আমার কাছে। এসে মানে সালাম দিল না কেউ, খুব রাগান্বিতভাবে আমাদের তাকিয়ে বলছে, শোনেন আঙ্কেল, অভিনয় করেন ঠিক আছে, কিন্তু আমাকে মনে হতেছে এখন আপনারা পিড়াই। আমি তো ভয় পেয়েছি, কেন বাবা কি হয়েছে? আপনি লেগে তৌসিফ ভাই মারা গেছে, আপনি এত ভালো কেন? বুঝছেন ব্যাপারটা? এই যে মানুষের মনে দাগ কাটার পরেও এরকম একটা সিচুয়েশন, রিঅ্যাকশনটা এটা ভালোবেসেই করেছে তারা। আচ্ছা, আপনি তো চলচ্চিত্রে অভিনয়টা প্রথম শুরু করলেন এবং ডাবিংটাও একই সাথে। তো তার পরবর্তী থেকে কি আসলে ডাবিংটা বেশি করা হচ্ছিল, নাকি ডাবিং এবং অভিনয় দুটো একসাথে আসলে তাল মিলিয়ে ওই সময়টাতে কাজ করছিলেন? দুটো কাজ একসাথে হবে না, হয়নি। আমি যখন আস্তে আস্তে মজা পেতে লাগলাম ডাবিংয়ে, এটা আমার কাছে একটা সময় ওই খুব ভালো প্লেয়ারের খেলার মতো। তখন আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আচ্ছা। তখন এই স্বাচ্ছন্দ্য বোধ থেকে আমি ডাবিংটা বেশি করতাম, অভিনয়টা অকেশনালি করতাম। ধরেন দেশের কোনো রাষ্ট্রীয় অকেশন, ঈদ, এই জাতীয় সময়গুলো কাজ করতাম। এখন পর্যন্ত প্রায় 2000-এরও বেশি চলচ্চিত্রে আপনার ডাবিং করা হয়েছে এবং অনেক বিশ্ববিখ্যাত বলা যেতে পারে যে আমাদের দেশের নন্দিত অনেক অভিনয় শিল্পীর ডাবিং ভয়েস আপনি দিয়েছেন। কাদের ভয়েস দেওয়াটা সব থেকে বেশি কঠিন ছিল বা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? প্রথম দিকে তো সবারই কঠিন ছিল। অন্যের ইমোশন, অন্যের অ্যাক্টিং, অন্যের মানে চাওয়াটাকে আমি নিজের করে ধারণ করে যখন অডিও দিই, সেটা খুব কঠিন একটা কাজ। তো সেইটা প্রথমেই কঠিন ছিল। আর বাংলাদেশের জীবিত মৃত কিংবদন্তি 96-এর পর থেকে একজনের নামও আপনি বলতে পারবেন না যে তার ভয়েস আমি দিই নাই। আচ্ছা। এবং অবিকল করে তখন আমি বলতে পারেন মিমিক্রির মতো প্রত্যেককে অনুকরণ করতাম। বাহ। তখন করেছিলাম। এখন যেটা দীর্ঘ সময় ডাবিং থেকে একটু দূরে সরার কারণে ওই জিনিসগুলো মাথা থেকে চলে যাচ্ছে। মাথায় নিলে কণ্ঠে আসবে, আমার ধারণা ছিল আর কি এটা। তো সেই সময় থেকে করেছি যে আমার সিমিলার এজ যে ক্যারেক্টারগুলো, সেগুলো করতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করতাম বেশি। আর বাকিগুলো তো মেক করতে হতো। যখন আমার চেয়ে একটু কম বয়সে তখনও মেক করতে হয়, যখন আমার চেয়ে বড় তখনও মেক সেটাও তৈরি করতে হয়। তার মানে সবগুলোই কম বেশি চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা। ডাবিং বিষয়টি চ্যালেঞ্জিং। আমি মনে করি যে অন্যের এত দারুণ একটা অ্যাক্টিংকে নিজের মধ্যে ধারণ করে করা, আমি তো পুরো অ্যাক্টিংটা করছি তার। একদম একদম এই আর কি। আচ্ছা, প্রয়াত চিত্রনায়ক জসিমের ভয়েসও আপনি দিয়েছেন, একটু আপনার কণ্ঠে আমি শুনতে চাইবো দুটো লাইন। এটা ওইভাবে এখন আর হবে না, উনি তো বহু আগে চলে গেছেন। ওনার কণ্ঠ ওইভাবে সিনেমাতে দিন। এই যে একটা বিজ্ঞাপন হয়েছিল, সেই বিজ্ঞাপনে ওনারা জসিম একটা ক্যারেক্টার করিয়েছেন একজন, তারপরে আমাকে ফোন দিয়েছে, আনোয়ার ভাই একটা তাকাম করে ফেলেছি, কি জসিম ভাইয়ের তো একটা ক্যারেক্টার করেছে, ডাবিং করতে হবে। শুনবো সেখান থেকে দুটো লাইন।
এত চাপ, এত চাপ আমি কি করে সহ্য করব, আমি পারছি না, এরকম ছিল আর কি। আমি ঠিক ডায়লগটা পুরোটা মনে নাই। হ্যাঁ, এটা মানে বেশ কত কঠিন কাজ। হ্যাঁ, পাইপের অ্যাড ছিল। আচ্ছা, যারা নতুন প্রজন্মের শিল্পী তাদের মধ্যে কি আসলে ওই আগ্রহটা আছে যে তারা ডাবিং এ ভয়েস দিবে বা ডাবিং শিল্পটা নিয়ে একটা কাজ করবে, বা সেইটার গ্রহণযোগ্যতা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে যে ডাবিং শিল্পের যে একটা আলাদা গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয়েছে কিনা এখন? খুবই ভালো প্রশ্ন করেছেন এটা। আমি সাকসেসফুল, তখন আমরা 4-5 জন ডাবিং শিল্পী ছিলাম, কিন্তু আমি একা চেষ্টা করে যেতাম যে ডাবিং শিল্পী বাড়াতে হবে। কবিতা আবৃত্তি একসময় শিল্প ছিল না, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ডাবিংকে শিল্প হিসেবে স্বীকৃতির জন্য আমি খুব চেষ্টা করেছি, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি করেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম। আমাদের কণ্ঠে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, আমার কো আর্টিস্টে ডাবিং করা সেই সিনেমাতে সেই আর্টিস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু আমাদের নাম নাই সেখানে। এটা নিয়ে চেষ্টা করেছিলাম এবং আমি সাকসেস। এখন ধরেন ম্যাক্সিমাম চ্যানেলে ওই যে ডাবিং শুরু হলো, এই ডাবিংগুলো সবই ইন্সপিরেশন আমি ছিলাম। আচ্ছা, এবং যে কোনো ঢাকার ডাবিং স্টুডিওতে গেলে ওই যারা রেকর্ডিং ইঞ্জিনিয়ার আছেন তারা বলবেন যে আনোয়ার ভাই হলেই এটা ভালো করতো। আচ্ছা, মানে এই যে বিষয়টা, এটা একটা ইন্সপিরেশন আমি মনে করি, এবং এটা এখন শিল্প, এবং প্রচুর ছেলে মেয়ে কাজ করার জন্য আগ্রহী এবং করছে। এত দিন ধরে আসলে যে একটা সংগ্রাম এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটার প্রচেষ্টা নিশ্চয়ই অব্যাহত থাকবে এবং সেটা নিয়েও নিঃসন্দেহে কাজ করা হবে। আচ্ছা, আপনি তো এই যে মঞ্চ থেকে আসা মানুষ, যারা মঞ্চ থেকে আসে সেই মানুষগুলো সবসময় মঞ্চের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, আত্মিক একটা টান তৈরি হয়। কখনো ইচ্ছে করেনি আবার মঞ্চে ফিরে যেতে? একদম, ওটা একদম জমানো আছে। ঠিক এটা আমি বলতে চাইছি, এটা সংসারে নারী পুরুষের বিয়ে হয় যে, প্রেমিক প্রেমিকার বিয়ে হয় যে, তখন স্বামী আর স্ত্রী জেগে ওঠে, প্রেমিক প্রেমিকাটা গোপনে থাকে, কোনো কোনো সময় জেগে ওঠে প্রেমিক হতে বা প্রেমিকা হতে। এরকম মঞ্চের যে চাহিদাটা, মঞ্চের যে দুর্বলতাটা, এটা সব সময় ভেতরে জমানো আছে একদম। এবং যারা মঞ্চে আমরা কাজ করি প্রত্যেকেরই এটা থাকে। সুযোগ পেলেই মনে হয় যে বাস্তব দর্শকের সামনে আমি কাজ করছি, এটার একটা আলাদা সম্মান, আলাদা আনন্দ আছে। কিন্তু পেশাগত জায়গা থেকে সেখানে আর ফিরে যাওয়া হয়? পেশাগত জায়গা থেকে এটা বলতে পারেন যে থিয়েটার তো করে স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়, তারপর থেকে ইকোনমিক্যাল নেসেসিটি বাড়তে থাকে। জি, লেখাপড়ার ক্ষেত্রে যদি বলেন, নিজের বা বাবা মাকে হেল্প করা অনেকের ছেলে মেয়ের, তারপরে নিজের সংসার, তারপরে ছেলে মেয়ে, তারপরে এই যে ইকোনমিক্যাল নেসেসিটি বাড়ার সঙ্গে সঙ্গে থিয়েটার থেকে এই অভিনেতারা দূরে গিয়ে প্রফেশনালিজমে চলে যায়, যেখানে ইকোনমিক্যাল টার্মস আছে, তখন সময়টা হয়তো কমে যায়, সেইভাবে করে আর সময়টা দেওয়া হয় না। এখন পর্যন্ত বিভিন্ন রকম চরিত্রে আপনি অভিনয় করেছেন, থাকে না প্রত্যেকটা চরিত্রই আসলে নিজের কাছে, যখন কোনো আর্টিস্ট অ্যাক্টিং করে সেটা আমার কাছে একটা সন্তানের মতন, প্রত্যেকটাকেই আপনি আসলে জন্ম দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে কোন চরিত্রগুলো আপনার নিজের কাছে ভীষণ ভালো লাগার, বা আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ কিছুটা সন্তুষ্টি হয়তো অর্জন করতে পেরেছি? এটা ডিরেক্টরও অনেকটা আমাকে ওইভাবেই কাস্ট করেন যে কোন চরিত্রটা আমাকে ভালো লাগবে, চেষ্টা করেন তারাও, এবং আমিও সেই চরিত্রটাকে ওইভাবে নিতে চাই, যেটা একজন ভালো বাবা, বিশেষ করে বাবার, বিশেষ মেয়েদের বাবা খুব প্রিয় থাকে না, তো ওই প্রিয় বাবাটা হতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর নির্দেশনা কখন আপনাকে টানেনি? নির্মাণ? জি, আমি তো অ্যাসিস্ট্যান্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি চলচ্চিত্রে 35-এ, এবং নাটকে আমার শ্রদ্ধেয় ওস্তাদ ছিলেন কায়েস চৌধুরী। কাজেই ওটা তো আমার ভেতরে আছে এবং আমি ডিরেকশন দিয়েছি। আমার লাস্ট ডিরেকশনে নাটক গেছে বিটিভিতে আপনার 14 সালের 27শে নভেম্বর। আচ্ছা, 2014, তাহলে তো অনেকগুলো বছর, প্রায় 10 বছর আগে। এরপরে থেকে যাইনি, এজন্য যে এটা বললে খারাপ হবে কিছুটা, তাও আমি বলি যে অভিনেতারা খুবই ভালো বন্ধু, অভিনেত্রী অভিনেতারা খুবই ভালো বন্ধু, কিন্তু আমি যদি একটু পরিচালক হই তখন তারা আর বন্ধু থাকে না। আচ্ছা, তারা আর্টিস্ট হয়ে যায়। মানে তখন পেশাগত জায়গা থেকে একটা দ্বন্দ্ব তৈরি হয়, মানে এটা ইনভিজিবল দ্বন্দ্বটা, কিন্তু দ্বন্দ্ব হয়, এই জন্য আমার ভালো লাগে না এখন আর। তবে এখনো একটা স্ক্রিপ্ট নাড়াচাড়া করছি আমি, এবং আশা করছি যে
এক আধ মাসের মধ্যে আমি ডিরেকশন। সেটা কি নাটকের না নাটকের। চলচ্চিত্রের জন্য? নাটকের। চলচ্চিত্রের জন্য ইচ্ছা নাই কখনো? খুব ইচ্ছা আছে এবং স্ক্রিপ্ট রেডি করে রেখেছি একটা। হ্যাঁ। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ না দেখিয়ে মুক্তিযুদ্ধের গল্প বলার যে একটা গল্প আছে আমার কাছে। মুক্তিযুদ্ধ দেখা যাবে না, নিটোল প্রেমের গল্প। আচ্ছা, সেটা আমি রেডি করেছি এবং দু এক জায়গায় কথা বলেছি, যদি কোনো প্রডিউসার আমার সঙ্গে ধরেন ম্যাচ হয় মনের, তাহলে হয়তো ওটা বানিয়ে ফেলবো। অবশ্যই আমরাও সেটার প্রত্যাশায় থাকলাম। আচ্ছা, এই যে অভিনয়ের সাথে যখন অনেক বেশি ব্যস্ত থাকেন, পরিবারকে যদি সময় দিতে না পারেন, সেক্ষেত্রে পরিবার থেকে কি কোনো অভিযোগ আসে যে কেন সময় দিতে পারছেন না? আমি আবার একটু চোর আছি এইসব ব্যাপারে। আমি ধরেন 4 দিন পরে একদিন ডেটটা গ্যাপ রেখে দিই। আচ্ছা, 4 দিন, কোনো কোনো বিশেষ কারণে হয়তো 5 দিন, এরপর একটা ডেট আমার খালি থাকে। বাহ, মানে দুটোকে একসাথে ব্যালেন্স করে তারপর চলা হয়। অন্য ডিরেক্টর চাইলে ওই ডেটটা বলে যে ভাই দেওয়া আছে। কাকে দেওয়া আছে বলি না, দেওয়া আছে পরিবারকে, কিন্তু আমি বলি দেওয়া আছে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। সবশেষে জানতে চাইবো জীবনের সব থেকে বড় প্রাপ্তির কি আর আক্ষেপের জায়গাটা কোথায়? দুটোই কঠিন প্রশ্ন। প্রাপ্তি আসলে অনেক আমি পুরস্কার পেয়েছি, যে মঞ্চে ডেকে যে এগুলো মেমেন্টোগুলো ভাই কাপ এগুলো দেওয়া হয়, সেগুলো আমি পেয়েছি অনেক। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি কিছুই পাইনি। এটাই আক্ষেপের জায়গা। জি, আমার ওই শ্রদ্ধা থেকেই বলছি, যারা আমাকে দিয়েছেন তারা খুব শ্রদ্ধা থেকে দিয়েছেন, আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি। কিন্তু তারপরেও মনে হয় যে আমি যেন কিছুই মানুষকে দেখাতে পারলাম না, কিছুই পাই না। এখনো অনেকটা বাকি থেকে গেল। অবশ্যই আমরা দেখব সামনে আরো অনেক সময় কাজ। শেষ হয়ে যাচ্ছে, আমি দেখাতে পারবো কিনা জানি না, এই আর কি। তবু আপনার কাজগুলো দর্শকদের মনে সবসময় থাকবে, সেটাই চাইবো, সেটাই প্রত্যাশা করব। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এনটিভিকে, এনটিভির প্রিয় সকল দর্শককে, যারা আমাদের ভালোবাসেন, আমাদের কাজ দেখেন এবং এখনো আমাদেরকে দেখছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।